সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাল্টিমিডিয়া ক্লাস। তোমাদের সবাইকে বই, খাতা, কলম নিয়ে রেডি হওয়ার জন্য অনুরোধ করছি। আশা করি সবাই প্রস্তুত আছো। আজকে অনলাইন ক্লাসে আমরা যে বিষয়ে আলোচনা করব, দেখো তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। তোমরা সবাই নিশ্চয়ই আমাকে চেনো, তারপরও আর একবার শারজিলা সুলতানা, সহকারী শিক্ষক, আটাশনাথ মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। যেহেতু অনলাইন ক্লাস অনেকেই দেখে, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ খেয়াল করে দেখো তো সবাই। এটা মানচিত্রটা কিসের মানচিত্র বলতে পারো তোমরা? এটা হচ্ছে বিশ্বের মানচিত্র। এই মানচিত্রটা কি তোমরা চেনো? নিশ্চয়ই চেনে থাকবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে বাংলাদেশের একটা মানচিত্র। বাংলাদেশটা একটা কি, এই যে বাংলাদেশে আমরা বসবাস করি, বাংলাদেশের নাগরিক আমরা, বাংলাদেশের নাগরিক হিসাবে এখানে আমাদের অবস্থান। বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক অঞ্চল আছে, বাংলাদেশের জলভাগ, আকাশভাগ, স্থলভাগ, সব কিছুতেই আমাদের অবস্থান। এই বাংলাদেশটা আসলে কি বলতে পারো তোমরা প্রিয় শিক্ষার্থীরা? বাংলাদেশ একটি রাষ্ট্র। তাহলে বাংলাদেশ যেমন রাষ্ট্র, পৃথিবীতে এরকম অনেক রাষ্ট্র আছে, তাই না? তাহলে আমরা আজকে পড়ব রাষ্ট্রের ধারণা আর কিসের সমন্বয়ে রাষ্ট্রটা গঠিত, কি কি উপাদান আছে। এটা হচ্ছে আমাদের আজকের পাঠের বিষয়। রাষ্ট্রের ধারণা ও উপাদান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের বিষয় হলো রাষ্ট্রের ধারণা ও এর উপাদান। রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রটা কি? রাষ্ট্রটা আসলে কি? এখানে কি কি থাকবে? বাংলাদেশ একটা রাষ্ট্র। এই রাষ্ট্রে কি কি উপাদান থাকবে বা কিসের সমন্বয়ে রাষ্ট্র গঠিত হবে, এই সব কিছু মিলাই হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা। রাষ্ট্রটা প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। হঠাৎ করেই কিন্তু এই রাষ্ট্রের উৎপত্তিটা হয়নি। আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ একসাথে বসবাস করে, একসাথে গোত্রভিত্তিক বসবাস করে। সেখান থেকে সময়ের পরিবর্তন হয়, সামাজিক পরিবর্তন হয়। এই পরিবর্তন হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কি হয়েছে, এই রাষ্ট্রটা গড়ে উঠেছে। আর এই রাষ্ট্রের মানুষই হচ্ছে রাষ্ট্রের নাগরিক, আর মানুষই রাষ্ট্র সৃষ্টি করেছে। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকেরই রাষ্ট্রের নিয়মকানুন কি করতে হবে? মেনে চলতে হবে। এই যে নিয়মকানুনগুলো আছে, এই নিয়মকানুনগুলো কি নিয়মকানুন, কিভাবে পালন করতে হবে, কেন করতে হবে, না করলে কি অসুবিধা, এই সব কিছুই রাষ্ট্র পরিচালনা করে। তাহলে রাষ্ট্র হতে হলে মানুষ বসবাস করবে কোথায়? নিশ্চয়ই ভূমি থাকতে হবে। ভূপ্রাকৃতিক অঞ্চল যদি না থাকে, নির্দিষ্ট ভূখণ্ড না থাকে, কে কোন এরিয়াতে বসবাস করবে,
এটা যদি না থাকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই সেখানে কোনো নিয়ম থাকবে না। এজন্য নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে, কোন নাগরিক কোন এলাকায় বসবাস করবে কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে, আবার ওই কোন নাগরিকরা বসবাস করবে এটাও রাষ্ট্রের নিয়মের মধ্যে থাকবে। তারপর এই রাষ্ট্রটা এক একজন এক একভাবে পরিচালনা করবে নাকি একজন পরিচালনা করবে। একটা ক্লাসে যদি তোমরা এক একজন এক এক রকম কথা বলো, একটা বিষয়ে মতামত দাও, সবার মতামতটা নিয়ে কাজ করতে গেলে সমস্যার সৃষ্টি হয়। এজন্য যদি তোমাদের দেখো দলীয় কাজ করতে দেয়া হয়, সেখানে দলনেতা তৈরি করে দেয়া হয়, তাই না শিক্ষার্থীরা? দলনেতা কি করবে, সে তার দলের অন্যান্যদের পরিচালনা করবে। রাষ্ট্র ঠিক তেমন, রাষ্ট্রের যে নাগরিকরা আছে এদের সবাইকে পরিচালনা করবে একজন থাকবে, সেটা হচ্ছে সরকার। আর এই সরকার পরিচালনা করার জন্য নিজের যে একটা ক্ষমতা, এই ক্ষমতাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা। এটা না থাকলে রাষ্ট্রকে পরিচালনা করতে সরকার পারবে না। এই সব কিছু মিলাই হচ্ছে একটা কি রাষ্ট্র। আমরা তাহলে দেখি রাষ্ট্রের সংজ্ঞাটা। প্রিয় শিক্ষার্থীরা দেখে নাও, রাষ্ট্র হলো বহু সংখ্যক জনসমষ্টি নিয়ে গঠিত সেই সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার রয়েছে, যারা স্থায়ীভাবে বসবাস করে এবং বহিঃশত্রুর থেকে মুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখে বোঝার চেষ্টা করো যে রাষ্ট্রের সংজ্ঞা আসলে কি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন। অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল তিনি রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে স্বয়ংসম্পূর্ণ জীবনের স্বয়ংসম্পূর্ণ জীবনের কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে কতিপয় গ্রাম পরিবার ও সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। আর একবার লক্ষ্য করো, অ্যারিস্টটল বলেছেন স্বয়ংসম্পূর্ণ জীবনের কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। তারপর দেখো, ম্যাকাইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। অধ্যাপক গার্নার রাষ্ট্রবিজ্ঞানী, তিনি রাষ্ট্রের সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞাটা প্রদান করেছেন। তার মতে রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। এটা হচ্ছে অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্রের সংজ্ঞা। তোমরা বই থেকে একটু দেখে নাও রাষ্ট্রের সংজ্ঞাগুলো কে কেমন দিয়েছেন। তাহলে রাষ্ট্রের যে সংজ্ঞা আমরা আজ জানলাম, পড়লাম, এই সংজ্ঞার ভিতরেই কি আছে, কিছু রাষ্ট্রের সংজ্ঞার ভিতরেই কতগুলো বিষয় আছে যা নিয়ে রাষ্ট্র গঠিত হয়েছে। এগুলোকে বলা হয় রাষ্ট্রের উপাদান। এগুলোকে বলা হয় রাষ্ট্রের উপাদান।
রাষ্ট্রের তাহলে কয়টি উপাদান আছে? রাষ্ট্রের আমরা দেখেছি কি কি থাকবে। বহু সংখ্যক জনসমষ্টি, জনসমষ্টিটা কম বেশি যাই হোক জনসমষ্টিটা থাকবে। আর কি বলেছিলাম প্রিয় শিক্ষার্থীরা, জনসমষ্টির পরে তাদের বসবাসের জন্য অবশ্যই কি থাকবে? হ্যাঁ ঠিক বলেছ, নির্দিষ্ট ভূখণ্ড। আর এই এত পিপুল জনগোষ্ঠীকে পরিচালনা করার জন্য থাকবে একটি সরকার। আর এই সরকার রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তার কি থাকবে? সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব। তাহলে কয়টি হলো রাষ্ট্রের উপাদান? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। দেখো এবার মিলিয়ে নাও, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব কয়টি হলো রাষ্ট্রের উপাদান? তাহলে 4টি। রাষ্ট্রের উপাদান 4টি। এখন আমরা এই যে 4টি উপাদান, এই উপাদান দ্বারা কিভাবে রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে বা কেন এই 4টি উপাদান রাষ্ট্রের জন্য অপরিহার্য, যেটা না থাকলে একটিকে বাদ দিলে অবশ্যই সেটাকে আমরা রাষ্ট্র বলতে পারবো না। কেননা দেখো রাষ্ট্রের উপাদান 4টি অপরিহার্য এই কারণে, একটিকে বাদ দিলে আর বাকিগুলো নিয়ে রাষ্ট্র গড়ে ওঠা সম্ভব না। যদি নির্দিষ্ট ভূখণ্ড না থাকে তাহলে কোথায় এদের বসবাস হবে? যদি জনসমষ্টি না থাকে কাদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে? যদি সরকার না থাকে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর যদি সার্বভৌমত্ব না থাকে, সরকারকে ক্ষমতা দেওয়া না হয়, তাহলে সরকার থেকেই বা কী লাভ? ঠিক আছে, আমরা এই 4টা উপাদান নিয়ে আজকে আলোচনা করব। দেখো, নদী, পুকুর, কোন একটা জলাশয়, সমুদ্র, এই সব কিছুর সঙ্গেই একটা কি যোগসূত্র আছে, যে একটা পানি, তাই না প্রিয় শিক্ষার্থীরা? এই সব কিছুই হচ্ছে জলভাগের মধ্যে পড়ে। তাহলে জলভাগ আছে নদীর চর, নদীর যে চর আছে সেই চর, এগুলো, এটা কি দেখো বনভূমি, চারণভূমি, যেখানে চরানো হয়, পশুপালন করা হয়, তারপর ফসল উৎপাদন করা হয়। পাহাড় আছে, পাহাড় পর্বত, পার্বত্য অঞ্চল, এই সব কিছু হচ্ছে কিসের মধ্যে পড়ে? স্থলভাগের মধ্যে পড়ে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, বলো তো স্থলভাগ, জলভাগ দুইটাই আছে, আর কি আছে একটা মানচিত্রের মধ্যে? আর আমরা কি পাই? হ্যাঁ ঠিক বলেছ, আকাশ। আকাশপথটাও আমরা কি ব্যবহার করি, কারণ আমরা বিমানে করে এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে, বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে পারি। নিজস্ব যে ভূমির মধ্যে যে অংশটুকু আছে সেটাই হচ্ছে সেই দেশের আকাশভাগ। এই সব কিছু মিলাই হচ্ছে একটা দেশের নির্দিষ্ট কি ভূখণ্ড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে এই যে জলভাগ, স্থলভাগ, আকাশভাগ নিয়ে নির্দিষ্ট ভূখণ্ড, এটা একটা দেশের অর্থাৎ একটা রাষ্ট্রের জন্য অপরিহার্য এবং এটা প্রাথমিক উপাদান। এটা কি প্রাথমিক উপাদান। এই প্রাথমিক উপাদানটা এটা রাষ্ট্রের অপরিহার্য উপাদান। এটা হচ্ছে অপরিহার্য উপাদান, এটা রাষ্ট্রের
অপরিহার্য উপাদান। প্রত্যেক রাষ্ট্রে একটা নির্দিষ্ট সীমারেখা আছে। ভূখণ্ড বলতে স্থলভাগ, জলভাগ, আকাশভাগ সবই আছে, তবে এর ছোট বড় কম বেশি হতেই পারে। যেমন বাংলাদেশের যে আয়তন ভারতের তার থেকে আয়তনটা অনেক বেশি, আবার নেপালের আয়তনটা আবার অনেক কম। এভাবে পৃথিবীর যে রাষ্ট্রগুলো আছে সব রাষ্ট্রেরই এই ভূখণ্ডটা একই নয়, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম। বাংলাদেশের যে আয়তন এর থেকে ছোট বড় কম বেশি আয়তন পৃথিবীর অন্যান্য দেশেও আছে। এরপর দেখো রাষ্ট্র গঠনের জন্য তাহলে কত সংখ্যক এরপর দেখো কি দেখা যাচ্ছে, অনেক জনগণ, তাই না প্রিয় শিক্ষার্থীরা? অনেক লোকালয় আছে। এরকম একটা দেশের নাম বলো তো। নিশ্চয়ই তোমরা বাংলাদেশের নামটা বলবে, কারণ আমরা জানি বাংলাদেশে একটি ঘনবসতিপূর্ণ দেশ, ঘনবসতিপূর্ণ রাষ্ট্র, এখানে লোক সংখ্যা অনেক বেশি। দেখো অধিক ঘনত্বের জনসংখ্যা কোন দেশে আছে? বাংলাদেশ। বাংলাদেশের জনসাধারণ অধিক জনসংখ্যা, এটা চীনেও অনেক জনসংখ্যা আছে। স্বল্প জনসংখ্যা, বিশেষ করে পাহাড়ি এলাকা যদি থাকে সেখানে জনসংখ্যা কম থাকে। আবার নেপালও একটা রাষ্ট্র যেখানে জনসংখ্যা কম। তাহলে একটা রাষ্ট্রের কি বোঝা যাচ্ছে যে জনসংখ্যা কম হতে পারে, বেশি হতে পারে। এটা হচ্ছে রাষ্ট্রের কোন উপাদান? জনসমষ্টি। রাষ্ট্রের প্রাথমিক উপাদান জনসমষ্টি, এটা রাষ্ট্রের প্রাথমিক উপাদান। এই যে প্রাথমিক উপাদান জনসমষ্টি, এটা কম বেশি হতে পারে। পৃথিবীর যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের জনসমষ্টি কিন্তু এক নয়, এটা নির্দিষ্টও নয়। কেন নির্দিষ্ট নয়? জনসংখ্যা কম বেশি একটা রাষ্ট্রেই হতে পারে এই কারণে যে জন্ম মৃত্যু প্রতিদিনই সার্বক্ষণিকভাবে ঘটছে। জন্মগ্রহণ করলে জনসংখ্যা যেমন বাড়ছে, মৃত্যুবরণ করলে আবার জনসংখ্যা কমছে, যার কারণে এই জনসমষ্টিটা কখনো নির্দিষ্ট হতে পারে না। এটা একটা জনসমষ্টি হবে, তবে বিভিন্ন দেশে বিভিন্ন রকম কম বেশি হতে পারে। যেমন দেখো ভারত, চীন এইসব দেশে জনসংখ্যা কেমন ধারণা তোমাদের নিশ্চয় আছে। এখানে 100 কোটির বেশি। ভারত, চীন এইসব দেশে জনসংখ্যা 100 কোটির বেশি। অন্যদিকে দেখো সান মেরিনো ও মোনাকোতে এখানে সান মেরিনো আর মোনাকো, তোমরা কি বলতে পারবে যে এখানকার জনসমষ্টি কেমন? হ্যাঁ, 33,225। সান মেরিনোতে 33,225 জন, আর অন্যদিকে মোনাকোতে 38,000। তাহলে সান মেরিনো আর মোনাকো এই দুইটাও কিন্তু রাষ্ট্র। জনসংখ্যা কম হলেই যে সেটা রাষ্ট্র হবে না তা কিন্তু নয়। প্রত্যেকটা উপাদান যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা রাষ্ট্র হবে। আর চীন, ভারতের 100 কোটির উপরে জনসংখ্যা, সেগুলো রাষ্ট্র।
তাহলে দ্বিতীয় উপাদান গেল জনসমষ্টি। এরপর দেখো কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, দেখো এটা নিশ্চয়ই সবাই চিনে থাকবে, সংসদ ভবন। এটা সংসদ ভবনের ভিতরে যে আইনসভা আছে, পার্লামেন্ট, সেটা আইন বিভাগ, এটা হাইকোর্ট। এটা কি দেখতে পাচ্ছ, বিচারালয়, বিচার হচ্ছে, কোর্টের ভিতরের অংশ বিচার বিভাগ। এখানে কি আছে, সচিবালয়। সচিবালয়ের নাম শুনেছ নিশ্চয়ই তোমরা। সচিবালয় হচ্ছে রাষ্ট্র পরিচালনার যে প্রশাসনিক অফিস, যেখানে বসে সরকার রাষ্ট্রটাকে পরিচালনা করে, তার অন্যান্য যে সদস্যবৃন্দ আছে তাদের নিয়ে, সেটা হচ্ছে সচিবালয়। ভিতরে দেখো মন্ত্রিসভা, বিভিন্ন যে মন্ত্রীরা আছে এই মন্ত্রীরা বসে সভা করে, মিটিং করে একটা সিদ্ধান্তে আসে এবং সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে রাষ্ট্রটা পরিচালিত হয়। তারপর দেখো এটাকে বলা হয় শাসন বিভাগ, কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে বা শাসন করছে। এই যে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই তিনটা বিভাগ মিলে কি আসছে দেখো, সরকার। সরকারের এই তিনটা বিভাগ নিয়েই সরকার রাষ্ট্রটাকে পরিচালনা করছে। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হচ্ছে সরকার। এটা রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান। সরকার না থাকলে একটা রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দিবে। রাষ্ট্রটা পরিচালনার ক্ষেত্রে এক একজন এক এক ধরনের সিদ্ধান্ত দিবে, তাতে রাষ্ট্রটা সঠিকভাবে পরিচালনা সম্ভব হবে না। এই জন্য একটা সরকার থাকবে, সে যেভাবেই গঠিত হোক, সেই সরকার এই আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ মিলাই রাষ্ট্রটাকে পরিচালনা করবে। অর্থাৎ সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায়, কারণ শাসক গোষ্ঠীর সবাই মিলে ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে সরকারকে নির্বাচিত করে। আর জনগণ, প্রত্যেক জনগণ প্রত্যক্ষ পরোক্ষভাবে রাষ্ট্রীয় কাজ পরিচালনায় অংশগ্রহণ করে থাকে। কারণ যখন ভোট দিচ্ছে নির্বাচনের মাধ্যমে, তখন এই সরকার নির্বাচন করে দিচ্ছে, জনগণের মতামত নিয়েই সরকার রাষ্ট্রটাকে পরিচালনা করে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে আস্তে আস্তে পুরো জাতীয় পর্যায়ে এই মতামতটা ছড়িয়ে পড়ে। অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃকই পরিচালিত হয়। গার্নারের মতে রাষ্ট্র যদি হয় জীবনের জীবদেহ, তবে সরকার হলো মস্তিষ্ক স্বরূপ। সরকার সম্পর্কে গার্নারের মতামত হলো, রাষ্ট্র যদি হয় জীবদেহ, রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার কি, সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, গার্নার সরকার সম্পর্কে কি মতামত দিয়েছেন, রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকারের মস্তিষ্ক স্বরূপ। আশা করি সরকার সম্পর্কে তোমাদের ধারণাটা এবার সহজ হয়েছে, সবাই বুঝতে পেরেছ। এরপর দেখো জনসমষ্টি গেল, নির্দিষ্ট ভূখণ্ড গেল, সরকার আছে, কিন্তু সরকারের এই জনগণকে এই ভূখণ্ডের থেকে পরিচালনা করার কোনো ক্ষমতা নেই। এই ক্ষমতাটা তখনই থাকবে যখন সে এই ক্ষমতাটা পাবে। দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এরা কারা? হ্যাঁ বন্ধুরা, এরা হচ্ছে পুলিশ। তারপর দেখো র্যাব, আনসার, গ্রাম পুলিশ। এরা সবাই কারা তোমরা বলতে পারো? হ্যাঁ ঠিক বলেছ, এরা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
রাষ্ট্রের ভিতর যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, আইন ভঙ্গ কেউ করে, কোনো ধরনের অপরাধ হয়, তবে তখন এরা কি করে, সেখানে উপস্থিত হয়ে বা যে কোনোভাবে তার সমাধানের চেষ্টা করে। আইন রক্ষা করাই হচ্ছে এদের কাজ। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করে। আর কি করে আর্মি, আর কি আছে নেভি, বিমান বাহিনী, এই সব বাহিনী এরাও সরকারকে বিভিন্নভাবে সহায়তা করে। এরা হচ্ছে বিজিবি আছে, বর্ডার গার্ড, এরা বিদেশি শত্রুর হাত থেকে, বহিঃশত্রুর হাত থেকে রক্ষা, অর্থাৎ বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করে। দেশের ভিতরে বিশৃঙ্খলা, আইনভঙ্গ, অপরাধ, নানা ধরনের অপরাধ হতে পারে, সেগুলো এরা রক্ষা করে। আবার এরাই কি করে, এরা বিভিন্ন বাইরের থেকে যদি আক্রমণ করে, যেমন আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছিল কত সালে, 1971 সালে। তখন যে যুদ্ধ শুরু হয়, সে যুদ্ধের সময় বাইরের পাকিস্তানিরা যে আমাদের উপর আক্রমণ চালায়, এটাই হচ্ছে বিদেশি বা বহিঃশত্রুর আক্রমণ। তাদের হাত থেকে আমাদের সামরিক বাহিনী, আমাদের যারা ছিল সবাই রক্ষা করেছে। মূলত এখন স্বাধীন দেশেও এরা এই বাহিনীগুলো থাকে, যারা বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত থাকে, সরকারকে সহায়তা করার জন্য। এই যে ক্ষমতাগুলো দেয়া থাকে, এই ক্ষমতা যদি কোনো সরকারের থাকে, সেটা হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতা। এটা হচ্ছে রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান। এটা কি প্রিয় শিক্ষার্থীরা, দেখো, সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান। এই ক্ষমতা বলেই রাষ্ট্র পরিচালনা করে কে, সরকার। রাষ্ট্রের সর্বোচ্চ এই সার্বভৌম শব্দ দ্বারা কি বোঝায়, চরম ও চূড়ান্ত ক্ষমতা। এটা দ্বারা বোঝায় চরম ও চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠনটাই পূর্ণতা পায়। এটা যদি না থাকে তাহলে রাষ্ট্রটা সঠিকভাবে গঠিত হতে পারে না। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য যে সংস্থা আছে এটা থেকে পৃথক করে দেয়। মানে একটা দেশের মধ্যে বিভিন্ন সংস্থা থাকতে পারে, সংগঠন থাকতে পারে, কিন্তু সেইগুলো সরকার না পরিচালনা করতে পারবে না, কারণ তাদের এই সার্বভৌম ক্ষমতা থাকে না। এজন্য বলা হয়েছে এই ক্ষমতাটাই রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। এই বৈশিষ্ট্য ছাড়া সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা, অন্য কারো প্রকার ইচ্ছা দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্যে একটি মাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে, আর এই ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। একটা কি থাকবে, কেন্দ্রীয় কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষ, কেন্দ্রীয় কর্তৃপক্ষ, এই ক্ষমতার দ্বারা, এই যে চরম ও চূড়ান্ত ক্ষমতা অর্থাৎ সার্বভৌম ক্ষমতার দ্বারা রাষ্ট্রটা পরিচালনা করবে। সার্বভৌমের আদর্শ ও আইন মানতে সকলেই কি হবে, বাধ্য থাকবে। সার্বভৌমের আদর্শ বা আইন যা আছে এটা সবাই মানতে বাধ্য। প্রত্যেক নাগরিকই এইটা মানতে, এই আইন মানতে বাধ্য থাকবে। সার্বভৌম ক্ষমতার দুইটা দিক আছে, একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। একটা হচ্ছে আভ্যন্তরীণ ক্ষমতা আর একটা হচ্ছে বাহ্যিক ক্ষমতা। অভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের মধ্যকার যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান আছে তার উপরে রাষ্ট্র কর্তৃত্ব প্রদান করবে, প্রতিষ্ঠা করবে। এই সার্বভৌম ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ কোনো কাজ করতে পারবে না। আর বাহ্যিক যে ক্ষমতা, এই বাহ্যিক ক্ষমতার ফলে
রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে সংশ্লিষ্ট যে বহিঃশত্রুর নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ থেকে দেশকে অবশ্যই রক্ষা করবে, দেশকে বহিঃশত্রুর হাত থেকে মুক্ত রাখার চেষ্টা করবে। শুধুমাত্র জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার থাকলেই একটা দেশকে বা একটা রাষ্ট্রকে রাষ্ট্র বলা যাবে না। সার্বভৌমত্ব ক্ষমতা না থাকলে তাকে অবশ্যই রাষ্ট্র বলা যাবে না। যেমন বাংলাদেশ একটি রাষ্ট্র, কারণ বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড আছে 1,47,570 বর্গ কিলোমিটার, একটা জনসমষ্টি আছে 18 কোটির উপরে, আবার একটা সরকার আছে বর্তমান আওয়ামী লীগ সরকার। আর এই সরকারের এই যে আভ্যন্তরীণ বাহ্যিক অর্থাৎ চরম ও চূড়ান্ত ক্ষমতা, সার্বভৌমত্ব ক্ষমতা আছে, যার দ্বারা সরকার পুরো রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, মনে করো খুলনা বা ঢাকা, যে কোনো এলাকা, যে কোনো জেলা বলো, এদের আলাদা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে পারে, জনসমষ্টি থাকতে পারে, কিন্তু এভাবে কোনো সরকার নেই। আছে কি? একটা স্থানীয় পর্যায়ে সরকার আছে, মনে করো একটা জেলায় জেলা প্রশাসক আছে, পরিচালনা করছে, কিন্তু সে কিন্তু যে সরকার আছে তার কাছে দায় থাকবে, জবাবদিহি সেখানে অবশ্যই করতে হবে। নিজস্ব কোনো এই চরম ও চূড়ান্ত ক্ষমতা নেই, অর্থাৎ সার্বভৌমত্ব ক্ষমতা নেই, যার জন্য ঢাকা, খুলনা, সিলেট যাই বলো এটা রাষ্ট্র হতে পারবে না। রাষ্ট্র হতে গেলে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, 4টা উপাদানই অবশ্যই থাকতে হবে, না হলে তাকে আমরা রাষ্ট্র বলতে পারবো না। তোমরা নিশ্চয় মনোযোগ সহকারে আমার ক্লাস শুনছো। দেখো, রাষ্ট্র কাকে বলে? নিশ্চয়ই তোমরা উত্তরটা দিতে পারবে। নিজের মতো করেই যদি বলো তাহলে রাষ্ট্র হলো বহুসংখ্যক জনসমষ্টি নিয়ে একটা জনসমাজ নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে এবং তাদের বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য একটি সুসংগঠিত সরকার আছে, আর কি আছে? তার সার্বভৌম ক্ষমতা আছে, সেটাই হচ্ছে রাষ্ট্র। এরপর দেখো, সরকার বলতে কি বোঝায়? সরকার রাষ্ট্রের তৃতীয় উপাদান। এই সরকার হচ্ছে রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে। সার্বভৌমত্বের কয়টি দিক রয়েছে? সার্বভৌমত্বের 2টি দিক। একটা হচ্ছে কি? অভ্যন্তরীণ ও বাহ্যিক, 2টা দিক রয়েছে। এই 2টা দিক দিয়েই রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা বলে রাষ্ট্র পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটা শুনেছ এবং বুঝে নেওয়ার চেষ্টা করেছ। তোমরা বাসায় ভালোভাবে এই যে আমি যে পাঠটা পড়ালাম এটা সুন্দরভাবে তোমরা বাসায় পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আশা করব আমাকে কমেন্টসে জানাবে, আমি সেখানেই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দেখো, আমরা যদি একটা বিষয় পড়লাম, অনলাইন ক্লাস করলাম, কিন্তু সেটা ধরে রাখতে যদি না পারলাম তাহলে এই ক্লাস করে আসলে কোনো মূল্য থাকবে না। যার কারণে আমি তোমাদের যে বাড়ির কাজগুলো দেই, এই বাড়ির কাজগুলো অবশ্যই তোমরা প্রস্তুত রাখবে এবং নির্দিষ্ট কোনো একটা সময় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সে সময়
অবশ্যই আমাকে বাড়ির কাজগুলো তোমাদের জমা দিতে হবে, অথবা যখন স্কুল খুলবে প্রত্যেক যেদিন ক্লাস হয় সেই ক্লাসের তারিখ দিয়ে বাড়ির কাজটা রেডি রাখবে। সেই কাজগুলো আমি একসঙ্গে সব স্কুল খুললে তোমাদের কাছ থেকে জমা নেব এবং সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই বাড়ির কাজগুলো রেডি রাখবে। তোমাদের আজকের বাড়ির কাজ দেখো, রাষ্ট্রের উপাদানসমূহের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এবং কেন তা ব্যাখ্যা করো। আমার আলোচনার মধ্যে অবশ্যই সেটা ছিল, তারপরে একবার বলে দেই, রাষ্ট্রের যে উপাদানসমূহ আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার যে চরম ক্ষমতা, এই ক্ষমতা, সার্বভৌমত্ব ক্ষমতা না থাকলে রাষ্ট্রটাকে পরিচালনা করা সম্ভব না। আশা করব এর একটা সুন্দর ব্যাখ্যা তোমরা লিখে রাখবে এবং সেটা আমার কাছে পরবর্তীতে উপস্থাপন করবে। এখন আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করব। তার আগে আবার একটা কথা বলতে চাই যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সচেতন থাকবে, আর আশা করব ভালো থাকবে। এতক্ষণ তোমরা সবাই আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।